করোনা ২-৩ বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মন্তব্যে বিরক্ত সরকারও। অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বললেন ওবায়দুল কাদের। এরকম দায়িত্বহীন বক্তব্য জনগণকেও বিভ্রান্ত করে, চিকিৎসা পেশায় আমাদের একটি নেতিবাচক প্রভাব পড়বে। আমি এ ধরনের সমন্বয়হীন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। দিনভর সমালোচনার পর ডিজির দুঃখ প্রকাশ। আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। দেশে করোনায় একদিনে আরো ৪৫ জনের মৃত্যু, প্রেসক্রিপশন ছাড়াই পরীক্ষামূলক ওষুধে শারীরিক ক্ষতি। আপনার প্রেসক্রিপশন আছে কিনা, তখন বললো না, ডাক্তার আমাকে বলে দিচ্ছে। কারণ শুনি যে মার্কেট ওঠা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া দিতে হয় না, এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে রেড জোনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে লকডাউন মানছে না কেউ। করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ, আইসিইউতে কামাল লোহানী। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম টম দিয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনা সংকটে চাকরি হারিয়ে রাতের আঁধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় এসএসসি উত্তীর্ণরা। এখনই কিছু ভাবছে না বোর্ড। সমর্থন জানিয়ে জীবনের ঝুঁকি না নেয়ার পরামর্শ শিক্ষাবিদদের। পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ডিএনজি প্রকল্প এলাকার বাসিন্দারা। ক্ষমা চাইলেন স্থানীয় এমপি। নিরসনে সেনাবাহিনীর কাজ শুরু। এবং লাদাখ সীমান্তে ভারতীয় 10 সেনাকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা অস্বীকার চীনের। সংঘর্ষের দায়ভার ভারতের, অভিযোগ বেইজিংয়ের। নিহত সেনা সদস্যদের রাষ্ট্রীয় সম্মান। বিতর্কিত মন্তব্য করে অবশেষে ক্ষমা চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা ২-৩ বছর থাকবে। গতকাল স্বাস্থ্য বুলেটিনে এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যের ডিজি। বিরক্তি জানিয়েছে সরকারও। চিকিৎসক নেতারা বলছেন, এমন বক্তব্য সাধারণ মানুষ সহ চিকিৎসকদের বিভ্রান্ত করা ছাড়া কিছুই নয়। অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। বৈশ্বিক মহামারী করোনা নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু করোনার আয়ুষ্কাল। অনেকে অনেক ধরনের মন্তব্য করলেও চিকিৎসকদের দাবি পূর্ণাঙ্গ ব্যাখ্যার। তারা বলছেন, পরিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এমন মন্তব্য শুধু সাধারণ মানুষই নয়, বিভ্রান্ত করবে চিকিৎসক সমাজকেও। সারা বিশ্বের বিশেষজ্ঞ এবং গবেষকগণ স্থায়িত্বকালের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। WHO এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। ভ্যাকসিন আবিষ্কার হলেই কেবল এর একটি সমাধান হতে পারে। এই প্রেক্ষাপটে এরকম দায়িত্বহীন বক্তব্য জনগণকেও বিভ্রান্ত করে এবং চিকিৎসা পেশায় আমাদের একটি নেতিবাচক প্রভাব পড়বে। সমাজের বিশিষ্টজনরাও সমালোচনা করেন এমন মন্তব্যের। কোন তথ্যের ভিত্তিতে তিনি এই কথাটি বললেন, বিজ্ঞানের কোন শর্তের ভিতরে এই কথাটা বললেন যে আগামী 2 বছর থাকবে, 3 বছর থাকবে, সংক্রমণের মাত্রা বাড়বে বা কমবে? এগুলি হলো সাধারণ মানুষের কথা, এটা বিশেষজ্ঞ পর্যায়ের কথা না। এদিকে সরকারের নীতি নির্ধারণী মহলেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে তৈরি করেছে হতাশা। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। এমন ধারণার সমীকরণ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন, বিতর্ক এড়িয়ে সবথেকে গুরুত্ব দেওয়া উচিত লকডাউন বাস্তবায়নে। লাল জোন আছে, সেগুলোকে খুব অ্যাগ্রেসিভ মেজার নিয়ে তাদের সংক্রমণ কমিয়ে হলুদ এবং
সবুজে নেয়া, যাতে করে বাংলাদেশে করোনার যে প্রভাবটা সেটা যেন সীমিত থাকে। দিনভর এমন আলোচনা সমালোচনার পর দুঃখ প্রকাশ করে মহাপরিচালক বলেন, স্বাস্থ্য বুলেটিন প্রচারের পর বক্তব্য সংশোধন করা হয়েছে। আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। স্ক্রিপ্টটি পাঠ করেই অনলাইনে বক্তব্য রাখি। করোনা প্রাদুর্ভাবের এই পর্যায়ে এসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাপিয়েছে 1 লাখেরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। হালনাগাদ করা সবশেষ 24 ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই 1000 করে কমেছে। এতে এ সময়ে নতুন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে কম। একই সময়ে নতুন 45 জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1388 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। আগের দিনের তুলনায় 800-র বেশি লোক করোনা জয় করেছে, যা শতাংশের হিসেবে প্রায় 29 ভাগ বেশি। 24 ঘন্টায় যোগ হওয়া 2781 জনকে নিয়ে দেশে এ রোগে সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 43,000-এ। তাতে শনাক্তের বিচারে সুস্থতার হার কিছুটা বেড়ে হয়েছে প্রায় 41%। আগের দিনের চেয়ে 7 জন বেশি মারা যাওয়ায় 24 ঘন্টায় মৃত্যুর হার বেড়েছে 15% বেশি। নতুন 45 জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1388 জনে। এতে শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার কিছুটা বেড়ে হয়েছে 1.32। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 13 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 3 জন, 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 10 জন, 51 থেকে 60 বছর 9 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। সবশেষ 24 ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা 1000-এর বেশি কমেছে। 108 কমে এ সময়ে নতুন শনাক্ত হয়েছে 3243 জন কোভিড রোগী। তাতে প্রায় 2% কমে শনাক্তের হার হয়েছে 21.56। মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। সবশেষ 24 ঘন্টায় বাসায় মারা গেছেন 14 জন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সংখ্যার তুলনায় প্রথম সংক্রমণের দেশ চীনকে অনেক আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। দিন যত এগোচ্ছে ততই কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণে। প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,045 জনের দেহে এবং আক্রান্ত হয়েছে 3,243 জন এবং আজও মৃত্যুবরণ করেছেন 45 জন, সুস্থ হয়েছেন 2,781 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 42,945 জন। গত 7 দিনের সংক্রমণের হারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 13 জন ছিল 17.17%। আজকে 19 জন আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 23-এর মধ্যে কিন্তু ওঠানামা করছে যে সংক্রমণের হারটি। আক্রান্তের যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছিল বাংলাদেশে 8 মার্চ 3 জন এবং তার 1 মাস পরে 165 জন, এরপরে 10,000 পূর্ণ হয়েছে 8 মে। সবচেয়ে কম সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছুঁয়েছে। 18 মার্চ 1 জন মারা গিয়েছেন। আজকে 19 জন আমরা দেখেছি যে 1388 জন মৃত্যুর সংখ্যা। যারা মারা গিয়েছেন তাদের বয়সভিত্তিক বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুরুষ মারা গিয়েছেন 32 জন এবং নারী মারা গিয়েছেন 13 জন। 11 থেকে 20 বছর বয়সে মারা গেছেন 1 জন, 21 থেকে 40 বছর বয়সে 7 জন, 41 থেকে 60 বছরে 19 জন, 61 থেকে 70 বছরে 11 জন এবং 71 থেকে 90 বছরে 7 জন। আমরা প্রতিদিনই দেখে থাকি যে 50-ঊর্ধ্বদের মধ্যে কিন্তু আসলে মৃত্যুর যে হার সেটি বেশি। তাই বারবার বলা হচ্ছে যারা বয়স্ক ব্যক্তি ঘরের মধ্যে আছেন তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি যদি মানা যায় তাহলে অবশ্যই এর সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়েছেন ফরিদপুরের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি বাসায় আইসোলেশনে আছেন। এদিকে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী কোভিড-19-এ আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। অদৃশ্য এই শত্রু থেকে রেহাই পাচ্ছে না কোনো শ্রেণী পেশার মানুষই।
প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে 17 জুন অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে তার। শারীরিক অবস্থা অবনতি হয় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। আবার তো সকালে পজিটিভ ধরা পড়েছে করোনা। তো তারপরে চেষ্টা চরিত্র করে সিএমএইচে ভর্তি করা সম্ভব হয়নি। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, ওখানে আইসিইউতে আছেন উনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অসুস্থ অবস্থায় 2রা জুন থেকে রয়েছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। অবস্থার অবনতি হয় তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, যদিও এরই মধ্যে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে সুস্থ থাকায় নিয়ম মেনে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সস্ত্রীক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ আরও বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগে পরীক্ষামূলক ওষুধগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। বিশেষজ্ঞরা এর ভয়ানক পরিণতির আশঙ্কা করে বলছেন, স্পর্শকাতর এ ওষুধের যথেচ্ছ ব্যবহার হতে পারে মরণঘাতী। এইভাবে ওষুধ বিক্রি বেড়ে যাওয়ার পর এখন দায়সারা উত্তর দিয়ে ওষুধ প্রশাসন বলছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বেচা কেনা নয়। আজাল লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন এস.এম. সালাউদ্দিন। ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন। করোনা চিকিৎসায় এই ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই ডেক্সামেথাসন পাওয়া যায়? না, এখন পাওয়া যায়। ওটা কি শেষ হয়ে গেছে? ওরাডেক্সন 2 দিন পাতা ছিল, ওইটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে অর্ডার দিয়েছি, বিকেলে আসবে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে 2-1জন সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে দেখাশনকে ফুরিয়ে গেছে। আমি বললাম যে না, আপনার প্রেসক্রিপশন আছে কিনা? তখন বললো না, ডাক্তার আমাকে বইলা দিছে। বিক্রেতারা বলছেন, সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা। রাখার জন্য, কারণ শুনে যে মার্কেট ওদা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিয়েছি, নাহলে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো দিতাম। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা। এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারদের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। এটা স্টেরয়েড, এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে, গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমামে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে, স্পর্শকাতর এসব ওষুধ বেচা কেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না। এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ভর্তি শুরুর কথা ভাবছে না বোর্ড। একমত পোষণ করে শিক্ষাবিদরা বলছেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের আগে সুস্থ থাকাটাই জরুরি। পিঙ্কি আক্তারের রিপোর্ট। স্বাস্থ্য নাকি শিক্ষা, দুটোর মাঝে এখন বেঁচে থাকাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবাই। বৈশ্বিক মহামারী করোনা সারা বিশ্বে প্রতিদিন কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। এ অবস্থায় গত 17 মার্চ থেকে সারা দেশে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের 1 সপ্তাহ পর শুরু হয় কলেজ ভর্তি প্রক্রিয়া। তবে এবছর তার ব্যতিক্রম। দীর্ঘদিন অপেক্ষার পর এসএসসি পরীক্ষার ফল মিললেও এখন কলেজ ভর্তি নিয়ে কিছুটা উদ্বিগ্ন সদ্য পাশ করা শিক্ষার্থীরা। তবে সন্তানের ভালো থাকাটাই মুখ্য বলে মনে করছেন অভিভাবকরা। ভর্তি কবে হবে বা ক্লাস কবে শুরু হবে এ নিয়ে অনিশ্চয়তা এখন দেখা যাচ্ছে। তাই সেশন জটেরও কিছুটা সম্ভাবনা এখন দেখা দিচ্ছে। এমন এক সিচুয়েশনের মধ্যে আছে আমরা যে আসলে কিছুই হচ্ছে না, এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো আমরা আসলে এখনো দিক নির্দেশনা পাচ্ছি না।
এবছর পরীক্ষায় পাশ করেছে প্রায় 17 লাখ শিক্ষার্থী, আর সারা দেশে আসন সংখ্যা রয়েছে 29 লাখ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 20 দিন পরই কলেজ ভর্তি শুরু হবে বলে জানালেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আমরা মনে করি যে আমাদের যেভাবে আমরা কাজটি তৈরি করে রেখেছি তাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 20 দিনের মধ্যেই আমরা ভর্তি কার্যক্রমটি শুরু করতে পারবো। ঐচ্ছিক যে ছুটিগুলি আছে সেই ছুটিগুলি কিন্তু আমরা সমন্বয় করে দিতে পারবো। এই সমন্বয় করলে আমাদের যদি 2 মাস কিংবা 3 মাস দেরিও হয় তাহলেও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। শিক্ষার্থীদের দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে নিজেদের প্রতি যত্নবান ও পাঠ্য বইয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ঝুঁকিটাকে প্রথমে গুরুত্ব দিতে হবে। বাচ্চারা যে যার মতো করে কাজ করছে সেভাবে কাজে নামতে হবে, পড়াশোনায় নামতে হবে। করোনার কারণে সাধারণ ছুটি দফায় দফায় বাড়িয়ে 6 আগস্ট পর্যন্ত করা হয়েছে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের পর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার পরিবর্তে বরং বেড়েছে। সংক্রমণ রোধে ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলক এলাকাটি লকডাউনের পর গত 9 দিনে আক্রান্ত হন 33 জন। আর বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন সঠিকভাবে কার্যকরে গাফিলতির কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষামূলকভাবে 9 দিন আগে লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। কিন্তু যে উদ্দেশ্যে লকডাউন, সেই সংক্রমণ বেড়েই চলেছে এলাকায়। লকডাউনের আগে পূর্ব রাজাবাজার এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 39 জন। এরপর গত 9 দিনেই আক্রান্ত হয়েছে 33 জন। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। চেষ্টা করে পারতাছে না, এটা তো ওনাদের গাফলতি আছে। কেন দিচ্ছে ঢুকতে, কেন দিচ্ছে বের হইতে? সচেতন ভাবে চলতে পারলে সেটা আমরা তো নেমে যাই, বাসা থেকে বের হয়ে আসি। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব নয়। সেখানে যতগুলো লোক পজিটিভ আছে আগে থেকেই আমরা জানি, তাদেরকে ওখানে আইডেন্টিফাই করা, এই ধরনের প্রচারণার সর্বস্ব কর্মকাণ্ড আমাদের কোনো উপকারে আসবে। লকডাউনটি যদি আমরা ঠিক মতো করতে পারি, যেটা আমরা টোলারবাগে দেখেছি, যেটা শিবচরে দেখেছি, সেটি হচ্ছে যে সংক্রমণ কমে আসবে। এদিকে আইডিসিআর বলছে, যেহেতু পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে, এর সুফল পেতে 14 থেকে 21 দিন সময় লাগবে। স্বাভাবিকভাবেই 7 থেকে 10 দিনে ম্যাক্সিমাম ইনফেকশন সাইন সিম্পটমস দেখা যায়। সো এটা রাজাবাজারের ঘটনা একদমই নর্মাল। সম্প্রতি রাজধানীর 45টি এলাকা করোনার সর্বোচ্চ ঝুঁকি হিসেবে রেড জোন চিহ্নিত করা হয়েছে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার লকডাউন। অবাধে চলাচল করছেন বাসিন্দারা, সেই সঙ্গে প্রবেশ পথগুলোতে প্রশাসনের কোনো নজরদারিও চোখে পড়েনি। তবে কঠোর হওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। উত্তর কাট্টলী এলাকাকে রেড জোন ঘোষণা করে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে, কিন্তু বাস্তবে কোনোভাবেই বোঝার উপায় নেই। নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে বিচরণ করছে মানুষ। লকডাউন চলাকালীন অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও তা পায়নি বলে অভিযোগ এলাকার মানুষের। আমার মতো অনেক ড্রাইভার আছে, তার ফ্যামিলি আছে, তার সংসারে 2-4টা বাচ্চা আছে, সে কিভাবে চলতেছে এই ব্যাপারটা কেউ একবার বলতেছে। কর্মস্থল করতে হবে, নাহলে আমাদেরকে বাসা ভাড়া দিতে হবে, ঘর ভাড়া, তারপর খানা খরচা, এগুলো কে দিবে? উত্তর কাট্টলী এলাকার 20টি প্রবেশ পথের মধ্যে বাস দিয়ে 14টি পথ বন্ধ করা হয়, কিন্তু একটি তো প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি। এলাকার ভেতরেও অবাধ চলাফেরা সবার, তবে মানুষকে ঘরে রাখতে কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দোকানপাটগুলো বন্ধ আছে, আর যেসব জায়গায় কিছু লোক হাঁটাচলা অহেতুক হাঁটাচলা করতেছে, ওগুলো বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের মোবাইল ট্রেনগুলো চলমান আছে। এলাকার মানুষজন লকডাউনের নিয়ম মানছে না উল্লেখ করে ওয়ার্ড কাউন্সিলর বলেন, সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই চিন্তা করছে যে শুধু আমাদের এলাকা কেন লকডাউন হবে, অন্য এলাকাগুলা খোলা, এটা তারা মেনে নিতে পারছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের মধ্যে 10টিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উত্তর কাট্টলী ওয়ার্ডই প্রথম লকডাউন কার্যকর করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনে রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয় পাশ কাটিয়ে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশা আর অনিশ্চয়তা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়রনট্য। প্রতিটা রাতের আধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে
যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করার নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসের ভাড়া পাইব। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি, তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস, জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিতে পাশ করছে। ওর ইচ্ছে ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না। বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে না, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে যাদের ভাড়ার টাকায় সংসার চলে? ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না এখন। অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ। কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শুক্রবার জুমার নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও বিশ্ব থেকে করোনা মুক্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করা হয়। সমর্পিত দুহাত, মহাসংকটের এই সময় পানাহা চাইতে নিজেকে সঁপেছেন সৃষ্টিকর্তার কাছে। অসহায় মানুষের সব চাওয়াই বিশ্বজাহানের স্রষ্টার প্রতি। ইতিমধ্যে অদৃশ্য ভাইরাস কেড়ে নিয়েছে যাদের, তাদের মাগফিরাত কামনা করে আর নিজ জাতি ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় জুম্মার নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নিয়েছে হাজারো মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই বিশেষ মোনাজাতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ এ যাবৎকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ সকল সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। সবাই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি যে আল্লাহ এই আযাব থেকে, এই করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করো এবং সারা বিশ্বকে মুক্ত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এই বিপদ থেকে মানুষকে পরিত্রাণ দিবেন, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করলেন সকল মুসল্লি। আমরা এমন একটা সকাল আশা করি আল্লাহর কাছে, যেন আগামীকাল সকালে আমরা শুনতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা মুক্ত পৃথিবী একটা উপহার দিয়েছে। আত্তাদাররু ইলাল্লাহ, আল্লাহর নিকটে অনুনয় বিনয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসা, আল্লাহর নিকট তওবা করা, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আমরা যেন আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারি। এর আগে শারীরিক দূরত্ব মেনে মসজিদে প্রবেশ ও জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনায় নারায়ণগঞ্জে ডিএনডি এলাকায় পানি নিষ্কাশনের কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগের জন্য ক্ষমা চাইলেন সংসদ সদস্য শামীম ওসমান। দুর্ভোগ নিরসনে আজই সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি পাম্প দিয়ে চলছে পানি নিষ্কাশনের কাজ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুর্ভোগে থাকা এলাকাবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা। কোথাও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত পেরিয়ে চলাচল করতে হয় এসব এলাকার বাসিন্দাদের। অনেক পানি উঠছে, সপ্তাহে অনেক পানি উঠছে, মানুষের কোমর পর্যন্ত নৌকা চলাচল করে। মানুষের কাজ করিয়া এক জায়গায় একটু রাত্রে ঘুমাইবো, এই ঘুমটা পর্যন্ত আরামের ঘুম তাদের হারাম হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো জায়গায় বাড়িতে পারি না, সকালে অফিসে যাইতে পারি না। এবার জনদুর্ভোগ কমাতে পানি নিষ্কাশনের দায়িত্ব নিল সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন তারা। স্বল্প ম্যান পাওয়ার দিয়ে এত বড় এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করা, খালের নাব্যতা ধরে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত্রতত্র ময়লা ফেলে খালগুলো আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। ডিএনডির জলাবদ্ধতার বিষয়ে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ চলছে। আল্লাহ যদি মৃত্যু হয় তাহলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, এই ডিএনডির যে নেক্সট বাজেটটা দরকার
সেটা যাতে নারায়ণগঞ্জে আসে সেই বিষয়টাতে আপনারা সোচ্চার থাকবেন। ওই টাকাটা হয়ে গেলে আমার মনে হয় সেনাবাহিনী যেভাবে হাতির ঝিলটাকে পরিপূর্ণ করেছেন এইভাবে এটা পরিপূর্ণ হবে। 2017 সালের অক্টোবরে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে পাম্প হাউস স্থাপন, খাল খনন ও কালভার্ট সহ বিভিন্ন কাজের জন্য 558 কোটি টাকা প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। টানা ভারী বর্ষণে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীরা বলছেন কোথাও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পাহাড়ই তাদের আশ্রয়স্থল। তবে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, 3 নম্বর সতর্কতা সংকেত জারি। গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে এই অবস্থা। সর্বোচ্চ 307 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা কিছুদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়গুলো কিছুটা আগলা হয়ে পড়ে। আর লাস্ট 2 দিন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এটির কারণে আমাদের পাহাড় ধসের সমূহ সম্ভাবনা আছে। জেলায় ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে 62টি, যেখানে বসবাস করছে লক্ষাধিকের বেশি মানুষ। তারা বলছে স্থায়ী কোনো বাসস্থান না থাকায় অভাব অনটনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস। গরিব লোক আমাদের কোনো চেষ্টা কোনো জানা সম্মুখীন নাই, আমরা পাহাড়ে থাকি। এখানে স্থানীয় হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসলে চলে যায় আর কি। ঝুঁকির জন্য আমরা চলে যাচ্ছি বেশি বৃষ্টি হলে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে বসবাসকারীদের সচেতন করছে ফায়ার সার্ভিস। বৃষ্টি হলে সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করার জন্য, মাইকিং করার জন্য ফায়ার সার্ভিসের টিম সকাল বিকেল নেমে দেয়। স্কুল বা কলেজ বা মাদ্রাসায় আমাদের জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ওইখানে তাদেরকে হস্তান্তর করি। জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখান থেকে উঠতে চায় না তাদেরকে এখান থেকে সরানোর ব্যাপারে আমরা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে নিচ্ছি। কক্সবাজার শহর সহ 60টি উপজেলাতে গত 10 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চীনের বাজারে নতুন করে বাংলাদেশের 5161টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে দেশটি। 1 জুলাই থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এই সুযোগকে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ চীনের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে চীনের পণ্য আমদানিতে বড় ক্রেতা বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানির গতি খুব একটা বাড়ছিল না। এবার উন্মুক্ত হলো সেই পথ। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়ে দেশটিকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে চীন 16 জুন শুল্কমুক্ত সুবিধা দিয়ে একটি নোটিশ জারি করে। এই সুবিধা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। যেখানে আমাদের পণ্যের নতুন বাজার খোঁজা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল, ঠিক এরকম একটা সময়ে চীনের এই মহৎ উদ্যোগ আমাদেরকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিবে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন এতে রপ্তানি সক্ষমতা বাড়বে বহুগুণ। বাণিজ্য সচিব মনে করেন অর্থনৈতিক কূটনীতির এই পদক্ষেপ অন্য দেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। স্বল্পোন্নত দেশ এলডিসি হিসাবে বাংলাদেশি 97% অফ দ্য প্রোডাক্টস ডিউটি ফ্রি হিসাবে মানে অ্যাক্সেস করবে চায়নার মার্কেটে, এবং এটা 1 জুলাই থেকে কার্যকর হবে। চীনের বাজারে শুল্কমুক্ত এই সুবিধার কারণে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, লেদার গুডস এবং ফুটওয়্যার এবং অ্যাগ্রো বেস যে প্রোডাক্টগুলো আছে এগুলোর রপ্তানি বেশ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ চীনে $83 কোটি পণ্য রপ্তানি করে। বিশেষ করে কাঁচা চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক সহ কাঠের আসবাবপত্র উল্লেখযোগ্য। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা 2-3 বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মন্তব্যে বিরক্ত সরকারও অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বললেন ওবায়দুল কাদের। ডিজির দুঃখ প্রকাশ।
দেশে করোনায় একদিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,২০০। প্রেসক্রিপশন ছাড়া পরীক্ষামূলক ওষুধে শারীরিক ক্ষতি। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম টম দিয়া যাইতে ইচ্ছে করে না, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনা সংকটে চাকরি হারিয়ে রাতের আঁধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় এসএসসি উত্তীর্ণরা, ভর্তি শুরুর কথা ভাবছে না বোর্ড। সমর্থন জানিয়ে জীবনের ঝুঁকি না নেয়ার পরামর্শ শিক্ষাবিদদের। এবং দীর্ঘ 3 মাস পর রোববার ফজর থেকে খুলে দেওয়া হচ্ছে পবিত্র হারাম শরীফ সহ মক্কার সব মসজিদ। জামাতে মানতে হবে শারীরিক দূরত্ব। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।